আজ 23শে এপ্রিল, বিশ্ব গ্রন্থ দিবস। আজকের দিনটিতে আমি তাই একটি বই নিয়েই কিছু কথা বলতে চাই আমার ভিডিও গ্রন্থালাপ সিরিজের আওতায়। এবং এটি একটি বেশ দুর্লভ বই। হঠাৎ করেই আমার হাতে এসে পড়েছে সম্প্রতি। বইটির লেখক আমাদের দেশের খুবই বিখ্যাত, খুবই গুণী এবং খুবই নিবেদিত প্রাণ একজন লেখক। যদিও এই মুহূর্তে বা এই সময়ের এই প্রজন্মের লেখক পাঠকেরা তার সম্পর্কে কতটা অবগত আছেন আমার সন্দেহ রয়েছে। তবু তার নামটি আমি উচ্চারণ করছি, কারণ এর সঙ্গে জড়িত আছে আমাদের বাংলা সাহিত্যের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য। তার নাম বশির আল হেলাল। তিনি প্রয়াত হয়েছেন বেশ কবছর হলো, কিন্তু তিনি যতদিন বেঁচে ছিলেন শিল্প, সাহিত্য, ভাষা, লেখালেখি, অনুবাদ, গবেষণা, সাহিত্য বিষয়ক চিন্তাভাবনা এইসবের মধ্যেই ব্যাপৃত ছিলেন। মৃত্যু, তিনি কাজও করেছেন বাংলা একাডেমিতে, আমাদের মননের প্রতীক বাংলা একাডেমিতেই তিনি তার জীবনের সবচেয়ে বড় অংশটি কাটিয়েছেন। প্রশাসনিক কাজ তো পটেই, পাশাপাশি লেখালেখি, অনুবাদ, গবেষণা, বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত করা, সব মিলিয়ে একটা বৌদ্ধিক, পরিপূর্ণ বৌদ্ধিক জীবন এবং সৃষ্টিশীল মানুষের জীবন তিনি যাপন করেছেন। তো সম্প্রতি তার একটি বেশ দুর্লভ গ্রন্থ আমার হাতে এসেছে। তারই সুযোগ্যা কন্যা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী লায়কা বাশিরের কল্যাণে বই ঠিক নয়, বইয়ের অনুলিপি। বইটি এখন দুর্লভ। বইটি তার ফটোকপি তিনি আমাকে পাঠিয়েছেন। তো আমি আজকে সেই বইটি সম্পর্কে এবং সেই সূত্রে বশির হেলাল সম্পর্কে কিছু কথা বলি। বিশ্ব গ্রন্থ দিবস উপলক্ষে জগতের সকল পাঠক, লেখক, সাহিত্যানুরাগী, সাহিত্যকর্মী এবং সাহিত্যের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। বইটি আগেই বলেছি ফটোকপি। নাম যুগোস্লাভিয়ার ছোট গল্প, অনুবাদক বশির আল হেলাল। বাংলা একাডেমি থেকে এটি প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে অনেক দিন হয়ে গেল, প্রায় 44 বছর হয়ে গেল। অর্থাৎ 1982 সালে বইটি প্রকাশিত হয়েছে। এর প্রচ্ছদ করেছেন সালাউদ্দিন বুলবুল, যদিও প্রচ্ছদটি এখানে দেখানোর সুযোগ নেই। আর তার মূল্য তখন ছিল মাত্র 20 টাকা। 1982 সালে এই বইয়ের মুদ্রণ সংখ্যাও ছিল 1250, যেখানে আজকে আমরা 300 বই বার করতে গেলেও দ্বিতীয়বার ভাবি। সেক্ষেত্রে বইটি 1250 বেরিয়েছিল সেই যুগে এবং এর মূল্য রাখা হয়েছিল মাত্র 20 টাকা। বইটিতে মোট 15টি গল্প তিনি অনুবাদ করেছেন। যুগোস্লাভিয়ার 15 জন সাহিত্যিকের গল্প বাছাই, পাঠ এবং অনুবাদ চারটিখানি কথা নয়, সেটি একটি বড় কাজ তিনি করেছেন। এজন্য তাকে আরও একবার আমাদের কৃতজ্ঞতা। লেখকদের নামগুলো হয়তো আমাদের অনেকের কাছেই অপরিচিত ঠেকবে, তবু আমি দ্রুত একবার নামগুলো পড়ে যেতে চাই। শুরু হয়েছে ফাদিল দোভেনিচা, এরপর বোগদান শেকলার, বোস্কো দোব্রোয়েভিচ, ব্রাঙ্কো চোনিচ, ভয়েস্লাভ জোরিচ, মিলকা বুনিয়েভাচ গ্রুওভিচ, মিলাদিন চুলাফিচ, মিলান আন্দ্রিচ, মিলিসাভ সাভিচ, এভরেম ব্রিকোভিচ, ইয়োভান লুভারভিচ, রাঙ্কো সেমোভিচ, রাদোমির আন্দ্রিচ, লয় ব্রোমির তসিচ এবং সবশেষে স্লাভিচা চোলা। এই 15টি গল্প তিনি অনুবাদ করেছেন। এখানে বেশ তথ্য সমৃদ্ধ, বেশ দীর্ঘ একটি ভূমিকাও তিনি রচনা করেছেন। আমার মনে হয় ভূমিকাটি থেকে নির্বাচিত একটি অংশ যদি পাঠ করে শোনাই, তাহলে যুগোস্লাভিয়ার সাহিত্য সম্পর্কে, বিশেষ করে কথা সাহিত্য সম্পর্কে আমাদের পাঠকদের একটি ধারণা হবে।
আহ, আমি তাহলে একটু তার ভূমিকাংশ থেকে একটু পাঠ করেই শোনাই বরং। বশির আল হেলাল তার ভূমিকায় লিখছেন, 1979 সালের অক্টোবর মাসে আমি বেলগ্রেড গিয়েছিলাম ওখানকার একটি আন্তর্জাতিক লেখক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। ছিলাম মাত্র 7 দিন, দুদিনের আলোচনা বৈঠক বাদে বাকি দিনগুলো কেটেছে দর্শনীয় দর্শন, অভ্যর্থনা, ভোজ ইত্যাদিতে। যুগোস্লাভিয়ার সমকালীন সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ প্রায় কিছুই হয়নি। এ ব্যাপারে সবচেয়ে বড় অসুবিধা অবশ্য ছিল ইংরেজিতে তেমন কিছু পাওয়াও যায় না। অল্প কিছু কবিতা পড়েছি, কবিতা সম্পর্কিত দু একটি আলোচনা, অন্য কতকগুলো সাহিত্য সমালোচনা পড়েছি, দুটি উপন্যাসের খণ্ডাংশ পড়েছি। এই দিয়ে একটা দেশের সাহিত্য সম্পর্কে সম্যক ধারণা করা যায় না। তবু তাঁদের 2-3টি কবিতার অনুবাদ এবং যুগোস্লাভিয়ার কবিতা সম্পর্কে খুবই সামান্য একটু আলোচনা অন্যত্র করেছি। আমার যুগোস্লাভিয়া ভ্রমণের নাতি রহস্য একটি বিবরণও অন্যত্র প্রকাশিত হয়েছে। ওই ভ্রমণ বৃত্তান্তে আমি আজকের যুগোস্লাভিয়ার সাহিত্য সম্পর্কে সাধারণভাবে এই কথা বলেছি যে যুগোস্লাভিয়ায় আসার আগে তাঁদের সাহিত্যিক সাংস্কৃতিক আদর্শ সম্পর্কে আমার মনে এক রকমের পূর্ব ধারণা ছিল। সেটা ধরুন তাদের মুক্তযুদ্ধ, বিপ্লব, রাজনৈতিক সামাজিক আদর্শ ইত্যাদিকে নিয়ে আমার যে ধারণা তাকে নিয়েই গড়ে উঠেছিল। কিন্তু আমি যেটুকু দেখেছি এমন ধারণা খুব সমর্থন পায়নি। তাদের সমাজ ও রাষ্ট্র আদর্শ সমাজতান্ত্রিক সমাজে বৈচিত্র্য প্রক্ষেপ যদি অনেক দূর পর্যন্ত থাকেও, তবু সাহিত্যে শিল্পে সমাজতান্ত্রিক স্বরূপ ও বৈশিষ্ট্যের ব্যাপক ও সংহত আয়োজন ও স্ফুরণ দেখা যাবে, এ অতি স্বাভাবিক প্রত্যাশা। এই আয়োজন ও স্ফুরণ নেই এ কথা আমি জোর দিয়ে বলতে পারি না। তাদের সাহিত্যের সঙ্গে পরিচয় আমার সামান্যই হয়েছে, তবু যেটুকু হয়েছে তাতে মনে হলো তারা পুরো মাত্রায় তথাকথিত স্বাধীন চিন্তার অধিকার অর্থাৎ লাইসেন্স ভোগ করছে। যুগোস্লাভিয়ার কথা সাহিত্য উন্নত। স্মরণীয় যে 1961 সালে আইভো আন্দ্রিচ উপন্যাসে নোবেল পুরস্কার পান, যে বছর আমরা মহাসমারোহে রবীন্দ্রনাথের শতবার্ষিকী পালন করছি, সে একই বছর আইভো আন্দ্রিচ সাহিত্যে নোবেল পুরস্কার পান যুগোস্লাভিয়ার উপন্যাসে। যুগোস্লাভিয়া আজকের উপন্যাসে পশ্চিম ইউরোপের আমেরিকার উপন্যাসের সঙ্গে তাল মেলাবার চেষ্টা রয়েছে। সেদিক থেকে যথেষ্ট অগ্রসর আধুনিক তাদের সমকালীন উপন্যাস। শক্তিশালী গদ্য উপন্যাসিকদের হাতে রয়েছে। অশেষ বর্ণনা ও মনোবিশ্লেষণ তাদের উপন্যাসের প্রধান দিক। কাহিনী, নাটকীয়তা এইসব প্রধান নয়। বাস্তবের বুদ্ধিবাদী অনুসন্ধান খুব হয়। মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবাদী বিশ্লেষণ দিয়ে বাস্তবকে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করা হয়। তখন ওই বাস্তব লেখকের এক আত্মিক সংকট হয়ে ওঠে এবং শেষে এমন অবস্থা দেখা দেয় যে বাস্তব পৃষ্ঠ বিক্ষিপ্ত হতে হতে সেখানে গিয়ে পৌঁছয় যেখানে বাস্তব আর বাস্তব থাকে না। বাস্তব আর বিমূর্তের সীমারেখা লুপ্ত হয়ে যায় এবং সেটা বিমূর্তের স্বার্থেই করা হয়। ক্লান্ত, বিষণ্ণ বা স্ত্রী পরিত্যক্ত মানবেরা উপন্যাসের প্রধান চরিত্র হয়। তাঁদের উপন্যাস থেকে আজকের যুগোস্লাভিয়ার বুদ্ধিজীবীদের যে মানুষ প্রকৃতির ও সমাজ পরিস্থিতির পরিচয় পাওয়া যায় তা খুব স্বাস্থ্যপ্রদ বলে মনে হয় না। যাই হোক, আমার এই ধারণাকে খণ্ডিত ধারণা বলেই গ্রহণ করতে হবে। এগুলো ভূমিকাংশ। এছাড়া বইয়ের শেষ প্রচ্ছদ ছোট্ট করে তিনি একটু সারাংশর মতো করে লিখেছিলেন যুগোস্লাভিয়া সাহিত্য সম্পর্কে। আমার মনে হয় আমি দ্রুত সেইটিও পাঠ করি এবং তার ভিতর দিয়ে বরং আমার আজকের উপস্থাপনার ইতিটা নিই। তিনি লিখছেন, বশির আল হেলাল, যুগোস্লাভিয়ার জীবন ও সমাজ এইসব গল্পে উঠে এসেছে। নানা বিষয়ে পরিপ্রেক্ষিত শহর থেকে গ্রাম, কৃষক থেকে শ্রমিক রূপায়িত হয়েছে। জীবনধর্মী কাহিনী নির্ভর গল্প থেকে মনস্তাত্ত্বিক, ভাবাত্মক, আত্মদর্শনে পূর্ণ গল্প সবই রয়েছে। মুক্ত মনে মুক্ত কলমে তারা লেখেন। আদর্শ প্রচারের প্রয়াস কমই দেখা যায়। বরং সামাজিক ও মানবিক গ্লানি, অবিচার, বিশৃঙ্খলা, দারিদ্র্যের ছবি অকুণ্ঠভাবে অঙ্কিত হয়েছে। উচ্চ ভাবের মিষ্টি প্রেমের গল্প রয়েছে। আমাদের বাংলাদেশের ছোট গল্পের সঙ্গে এইসব গল্পের কেমন যেন আত্মীয়তা অনুভব করা যায়। আসলে ছোট গল্প রয়েছে বিচিত্র এক বিশ্বজনীন ভাব শিল্প। যুগোস্লাভীয়দের এবং বাঙালির কতগুলো যন্ত্রণা আর বেদনা, জীবনের কতগুলো সমস্যা, ঘটনা, স্বাদ যুগোস্লাভিয়ার ও বাংলাদেশের গল্পকে এবং নিশ্চয়ই ইউরোপ আমেরিকার গল্পকে প্রায় একরকম করে গড়ে তোলে। বিশ্বজুড়ে এই একরকম হওয়ার ব্যাপারটা ছোট গল্পের ক্ষেত্রে যত সত্য, শিল্পের অন্য মাধ্যমের ক্ষেত্রে তত নয়। দেশে দেশে ছোট গল্পের প্রকরণের প্রভেদও বেশি হয় না।
তার কারণ ছোট গল্প নির্যাসের শিল্প, শিল্পের নির্যাস ও জীবনের নির্যাস এতে সমন্বিত। তো এই সমন্বিত শিল্পরূপ যুগোস্লাভিয়ার সাহিত্যের উঠে এসেছে বশির হালেলের অনুবাদের মাধ্যমে এবং এই দুর্লভ গ্রন্থটিতে। আমি আপাতত তার এই যে শেষ প্রচ্ছদের যে লেখাটি এর মাধ্যমেই আমার আজকের উপস্থাপিতি টানছি, যেখানে তিনি পরিষ্কারভাবে এই বাংলা সাহিত্যের সঙ্গে বিশ্ব সাহিত্যের, যুগোস্লাভীয় সাহিত্যের সঙ্গে বাংলা ভাষার একটা আত্মিক মেলবন্ধন ঘটানোর প্রয়াস পেয়েছেন এবং সেটি তিনি তার বিশ্লেষণের মাধ্যমে তুলেও ধরেছেন যে সেই সব অনুভূতিগুলো, এইসব ভাবনা, এইসব চেতনার ক্ষেত্রগুলো প্রায় একই। এই যে বিশ্বজনীনতা, একটি নির্দিষ্ট ভাবাদর্শ, সমাজতান্ত্রিক ভাবাদর্শকে ছাপিয়ে গিয়েও যে বিশ্বজনীনতা, সেটিই তার চোখে পড়েছে সবচেয়ে বেশি এবং সেটিই তিনি তার অনুবাদের মাধ্যমে তুলে এনেছেন এবং আমাদেরও সমৃদ্ধ করেছেন। কারণ এই বাংলাদেশে বসে আমাদের পক্ষে আসলে এই যুগোস্লাভিয়া সাহিত্য সম্পর্কে খুব বেশি জানা সম্ভব নয়, সেই জানানো কাজটুকু তিনি করেছেন এবং তার ভেতর দিয়ে তার যে একটা বৈশ্বিক বোধ, মনন এবং একটা শাশ্বত মেলবন্ধন ঘটানোর প্রয়াস তিনি পেয়েছেন, সেটিকে আমরা নতমস্তকে স্মরণ করি, অভিবাদন জানাই এবং আশা করব আমরা তার এই আদর্শে অনুপ্রাণিত হয়ে যুগোস্লাভিয়া বলুন, পূর্ব ইউরোপের অন্যান্য দেশের সব মিলিয়ে বিশ্ব সাহিত্যের ধ্রুপদী এবং সমকালীন সাহিত্যগুলো আর একটু বেশি করে অনুবাদ করব, পাঠ করব এবং এর ভেতর দিয়ে বাংলা সাহিত্য যেমন সমৃদ্ধ হবে, আমাদের সাহিত্য, আমাদের লেখকরাও তাদের তাদের যে মনের জানালাটুকু, সেই জানালাটুকু আর একটু প্রসারিত করার সুযোগ পাবেন। তো সবশেষে আমি শিরহালাল আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তিনি যে কাজটি করে দিয়ে গেছেন তার জন্য তার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলা একাডেমিকেও ধন্যবাদ জানাতে চাইছি এমন একটি বই প্রকাশ করার জন্য এবং আমি আশা করব ওইটি নতুন কোনো প্রকাশক বা নতুন কোনো প্রকাশনা সংস্থা এটিকে নতুনভাবে পুনর্মুদ্রণ করার একটু উদ্যোগ নেবেন, সেখানে হয়তো একটা নতুন কোনো আর একটু ভূমিকাও হয়তো বা তারা যুক্ত করবেন এবং এক্ষেত্রে তার পরিবার, তার কন্যা লায়কা বশিরের কথা বললাম, তারাও নিশ্চয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো সব মিলিয়ে আজকে বিশ্ব গ্রন্থ দিবসটিকে আমি আন্তরিকভাবে স্মরণ করছি আমাদের বাংলা সাহিত্যের একজন শক্তিমান কণ্ঠস্বর বশির আল হেলালের একটি অনুবাদ কর্মের মাধ্যমে। তো আপনারা সবাই ভালো থাকবেন, গ্রন্থের সঙ্গে থাকবেন, সাহিত্যের সঙ্গে থাকবেন, বাংলা ভাষার সঙ্গে থাকবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ এবং অভিনন্দন।